নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৫৫তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্বতে দেখতে পেলাম সোহম আর বিদিশার খুনসুটিময় কিছু সময়। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। সোহমের কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। খাওয়া দাওয়া সব কাজ করতে করতেই হয়ে গেছে। বিদিশার উপর যে অভিমানের নাটক করেছিল সোহম সেটা আর মাথায় ছিল না। নিজের রুমে ঢোকার আগে বিদিশাকে ফোন করতে গিয়ে দেখলো ফোন সুইচ অফ। সোহম বুঝল বিদিশা রেগে আছে। রুমের দরজা নক করার বেশ কিছুক্ষণ পর আয়ুষী দরজা খুলতেই সোহম জিজ্ঞেস করলো, আসবো একটু ভেতরে? আয়ুষী দরজা খুলে ভেতরে আসার জন্য ইশারা করলো। তিনজনেই শুয়ে পড়েছিল, কিন্তু আয়ুষীর যেহেতু অনেক রাত্রে ঘুম আসে তাই মোবাইল ঘেঁটে সময় কাটাচ্ছিল। বাকি দুজন ঘুমে কাঁদা। রুমে মৌমিতা অন্ধকারে ভয় পায়, সেই জন্য হালকা অল্প পাওয়ারের একটা লাইট জ্বালানো। সোহম বিদিশার কাছে এসে দেখল ব্ল্যাঙ্কেটে মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আস্তে করে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেখল মুখের মধ্যে চুলগুলো এলোমেলো হয়ে জাপটে আছে। সোহম এক এক করে ধীরে ধীরে সাবধানে চুলগুলো সরিয়ে দিতে গিয়ে বুঝল বিদিশা কেঁদেছে। এখনো চুলগুলো ভেজা, চোখের কোণায় জলের ভেজা ভাব রয়ে গেছে। সদ্য ঘুমিয়েছে বোধহয়। সোহম চুপচাপ দাঁড়িয়ে বিদিশাকে দেখতে থাকে। সত্যি ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছে। না জানি কত কষ্ট পেয়েছে। একবার ইচ্ছে হলো ডেকে তুলে, পরক্ষণে মনে হলো না, সারাদিনের পরিশ্রমে ভীষণই ক্লান্ত, ডেকে লাভ নেই, এখন ঘুমাক। আর একবার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে এলো সোহম। আপন মনে ভাবতে ভাবতে নিজের রুমের দিকে পা বাড়ালো। যে কি জানি মাঝে মাঝে কি যে হয়ে যায়, নিজের খেয়াল বসে কষ্ট দিয়ে ফেলে। বিদিশা কাঁদবে এটাও অজানা নয়, তবুও কাজের মাঝে চুপ লাগালো। আর একজনের কি অবস্থা সেটা আর মাথায় থাকলো না। পরদিন সকালের রং অন্য হলো। সোহম যেন বিদিশাকে প্রদীপে থাকা জিন ভেবে নিয়েছে। প্রতিটি ছোট ছোট ব্যাপারে বিদিশাকে জিজ্ঞেস করছে যে বিদিশা জানে নাকি। বিদিশা প্রতিটি আবদার বিনা বাক্য ব্যয়ে মিটিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রাণবন্ত বিদিশা আর ছিল না। সারাদিন সেই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। বিদিশা আর সৌম্যদীপ আজ সবচেয়ে ব্যস্ত বেশি। দুপুরের লাঞ্চ ছাড়া সারাদিন মাথা তুলে দাঁড়ানোর সময় পেল না। সোহম আজ ম্যানেজমেন্ট দেখছে। ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া চলছে। ফিডব্যাক সাথে প্রত্যেক নতুন ছাত্রছাত্রীদের একটা ছোট্ট উপহার দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করার ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে শেষ হলো দুদিনব্যাপী অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই যেন আরো বেশি ব্যস্ত হয়ে পড়ল।
সমস্ত কিছু হিসেব মিলিয়ে গুছিয়ে নেওয়া আরো বেশি ঝক্কির। সব ঝামেলা শেষ হওয়ার পর আর কেউ যেন পেরে উঠছে না। গতকালের উৎসাহ আজ ধুয়ে মুছে সাফ। তা সত্ত্বেও সন্ধ্যের সময় আবার আড্ডা বসল, সমস্ত কাজ শেষ করে। সবার মাঝে আজ সোহম অনুপস্থিত। বিদিশা জানতে চাইলে বা খোঁজ নিতে চাইলে আয়ুষী আর প্রবাল কেমন যেন বাধা দিচ্ছে। বিদিশার মনে হলো কেন জানি না ওরা দুজন চাইছে না ও সোহমের খোঁজ করুক। অভিমান রাশি রাশি জমে রয়েছে বিদিশার মনে। ভেবেছিল আজ সোহম মান ভাঙাতে ওর সাথেই থাকবে, কিন্তু যেটা হলো তা পুরো উল্টো। বিদিশার মন থেকে ইচ্ছেটাই চলে গেল, ফোন করে খোঁজ নেওয়ার ইচ্ছেটা। চুপচাপ বসে রইল সবার মাঝে একাকী। আড্ডা দেওয়ার পর আবার সবাই শেষ মুহূর্তে ঘুরতে যাবে, কেনাকাটা করবে কিছু বাড়ির জন্য সবাই। আয়ুষী আর বিদিশা বাদে সবাই রাজি। বিদিশা ব্ল্যাঙ্কেটের ভেতর মুখ গুজে শুয়ে পড়ল। আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একাই চলে যেতে পারলে উচিত শিক্ষা দেওয়া হতো। আয়ুষীও হঠাৎ করে কোথায় চলে গেল। সব যেন নিঝুম নিশ্চুপ। বিদিশা ভেবেই আশ্চর্য হচ্ছে, যে মানুষটা একসাথে থাকার ঘন্টা হিসেব করে সে কিভাবে এমন করে? এত কিসের জিদ? এমন করে সরে থাকবে ভাবতেই পারছে না বিদিশা। বাড়িতে কিছুক্ষণ ফোন করে কথা বলার পর জানালো আর এখানে ভালো লাগছে না, বাড়ি যেতে চায়। সমস্ত কাজগুলো তাড়াতাড়ি শেষ হলে একটা গাড়ি ভাড়া করেই চলে যেতে পারত। নানা মন খারাপের কথা বলতে থাকে বাবাকে বিদিশা। এমন সময় আয়ুষী রুমে ঢোকে, বলে রুম নাম্বার ৩২২-এ যাও, ওখানে আমাদের ইনস্টিটিউটের জিনিসপত্রগুলো আছে, একটু হিসেব দেখে এসো তো। বিদিশা একটু অবাক হয়, কারণ এসবের মধ্যে ও কখনোই ছিল না। তবুও বলেছে যখন, যেতে তো হবে। বিদিশা রুম নাম্বার ৩২২ কোথায়, কোন ফ্লোরে তা শুনে নিয়ে পা বাড়ালো। রুম নাম্বার ৩২২-এর কাছে এসে আস্তে করে দরজাটা খুলতে গেলে পেছন থেকে কেউ চোখটা বেঁধে ফেলল। বিদিশা একটু আঁতকে উঠল। পেছন থেকে কানের কাছে মুখটা এনে ফিসফিসিয়ে বলে, আমি বাবিন। বিদিশা চোখের বাঁধন টেনে খুলতে যায়, বলে প্লিজ বন্ধ করো, এসব ভালো লাগছে না আমার। সোহম বিদিশার হাত দুটো ধরে বলে, আর একটু বিদিশা প্লিজ, চলো আমার সাথে। ১ পা ২ পা করে এসে দাঁড়ায় দুজন। সোহম ধীরে ধীরে বিদিশার চোখের বাঁধন খুলে দেয়। চোখ খোলার সাথে সাথে অতটা কিছু বুঝতে পারে না বিদিশা, কিন্তু ধীরে ধীরে দেখে ব্যালকনি পুরো সাজানো লাল রঙের বেলুনে। চারপাশে জ্বলছে লাল রঙের মোমবাতি। তারই মাঝে দুটো চেয়ার দিয়ে ছোট্ট একটা টেবিল। টেবিলে একগুচ্ছ গোলাপ, তাও আবার লাল গোলাপ। বিদিশার বুঝতেই মিনিট খানেক লাগলো ব্যাপারটা। সোহমের দিকে তাকিয়ে দেখলো সোহম হাসছে। বিদিশা এক দমকা হওয়ার মতো সোহমকে জাপটে ধরে জোরে জোরে কেঁদে ফেলল।
সোহম বিদিশাকে শক্ত করে ধরে চুপ করে রইল কয়েক মুহূর্ত। তারপর বলল, সরি বিদিশা, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। বিদিশার মনের বাঁধন আরো আলগা হয়, বাঁধ ভেঙে কান্না আসে। সোহম চাপটে ধরে অনেকক্ষণ ধরে ক্ষমা চেয়ে চেয়ে বিদিশাকে শান্ত করে, চেয়ারে বসায়। বিদিশার শ্বাস তখনও ফুলে ফুলে উঠছে, ছোট্ট ছোট্ট হিঁচকি তুলেই যাচ্ছে বারবার। সোহম এবার হাঁটু গেড়ে বসে জ্যাকেটের পকেট থেকে একটা আংটি বের করে বিদিশার সামনে ধরে বলে, আমার মতো একটা ঘর ছাড়া কি ঘরে বেঁধে রাখার জন্য একটা পাগলি চাই। আমার মতো তৃষ্ণার্তর জন্য একটু ভালোবাসা চাই। আমাকে আগলে রাখার জন্য একটা বাঁধন চাই। আমার বাঁচার জন্য একজন সাহারা চাই। আমি বাঁচতে চাই বিদিশা, তোমার সাথে সারা জীবন। আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে চাই। তুমি নেবে কি আমায়? বিদিশার চোখ কেমন যেন বড় বড় হয়ে আসে, বিশ্বাস হয় না নিজের কানকে। চোখ যা দেখছে তা যেন ভ্রম। ফুলন্ত শ্বাস, হেঁচকি দুটোই কোথায় যেন উধাও। বাস্তব কল্পনা মিলেমিশে একাকার। হাঁ করে দেখছে একবার সোহমকে, একবার আংটিকে। ছোট্ট একটা হীরের আংটি, একদম সাধারণ ডিজাইনের একটা আংটি। স্মিত হাসি দিয়ে সোহম অপেক্ষা করছে বিদিশার উত্তরের। বিদিশার কি হলো কে জানে, চেয়ার থেকে থপ করে মেঝেতে বসে সোহমকে জাপটে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। এই কান্না যেন আর থামে না। সোহমকে জড়িয়ে ধরে বারে বারে একই কথা বলতে লাগলো, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমার কিচ্ছু চাই না তোমাকে ছাড়া। আমাকে ছেড়ে যাবে না, কথা দাও। আমাকে ছেড়ে যাবে না কখনো। আমি বাঁচব না। সোহম দুই হাতে চাপটে ধরল বিদিশাকে। গতকাল থেকে ঘটে যাওয়া ঘটনা বিদিশার মনে এত বড় দাগ ফেলতে পারে সোহম ভাবতেও পারেনি। সোহমের ছোট্ট ছোট ব্যাপার বিদিশাকে এত ভাবায়, এত গভীর থেকে বিদিশা সোহমকে ভালোবাসে ভেবেই সোহমের নিজের চোখের জল আর ধরে রাখতে পারে না। আদরে সোহাগী ভালোবাসায় ধীরে ধীরে শান্ত হয় দুজন। অনেকক্ষণ ওভাবেই সোহমের বুকে মাথা রেখে বসে থাকে বিদিশা, ঠিক কালবৈশাখী শেষে প্রকৃতির মতো। সোহম বিদিশার বাঁ হাতটা নিয়ে অনামিকায় আংটিটা পরিয়ে দিয়ে বলে, সারা জীবনের জন্য বাধা পড়ে রইলাম। আজ থেকে আমি বিদিশার সবটুকু দিয়ে। এতক্ষণে বিদিশা আংটিটা ভালো করে দেখে, বলে, আরে আমি তো এমনি চেয়েছিলাম। সোহম হাসে, বলে, পছন্দ হয়েছে? ভীষণ। তবে আমার রিটার্ন গিফট? সোহমের কথা আর শেষ হয় না। বিদিশা সোহমের ঠোঁটে এক গভীর চুম্বন আঁকে। সৌম্যদীপ
সবার সাথে আড্ডা দেওয়ার পর সুযোগ বুঝে আলাদা হয়ে গেছিল সবার থেকে। এত খাটনি গেছে যে সিগারেট আর ১-২ প্যাক ছাড়া আর পারছিল না চলতে। হোটেলের ৪র্থ তলায় ২টো স্পেশাল রুম ছাড়া বাকিটা ছাদ। এখানে থেকে দার্জিলিং খুব সুন্দর লাগে রাত্রির বেলায়। সৌম্যদীপ কাউকে সঙ্গী করেনি। একা একাই সিগারেট আর প্রিয় পানীয় নিতে রাতের দার্জিলিং উপভোগ করতে ভীষণ ভালো লাগছিল তার। এমন সময় বিদিশাকে ওখানে দেখে প্রথমে একটু হতভম্ব হয়ে যায়। তারপর যখন দেখে সোহম আর বিদিশা একই রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল, সৌম্যদ্বীপের শ্বাস যেন আটকে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল ওদের বেরোনোর অপেক্ষায়। কিন্তু যখন দেখলো বেরোচ্ছে না, সৌম্যদ্বীপের মাথা খারাপ হওয়ার জোগাড় হলো। নেশাটা পুরো বোতল শেষ করে দিয়েও যেন হলো না। রুমে এসে ছটফট করতে করতে পায়চারি করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।